প্রেজেন্ট খেয়াল করো, কন্টিনিউয়াস বানানটি কিন্তু অনেকেই পারে না। কন্টিটিআই নিউ এন ইউ, কন্টিনিউয়াস ও ইউএস, কন্টিনিউয়াস। খেয়াল করছো? প্রেজেন্ট কন সিওএন কন টিআই কন্টি নুয়াস এন ইউ ও ইউএস ও ইউএস মানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়তে যাচ্ছি। এটা দিয়ে শুরু হলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট। খুব শর্টকাট যদি আমি বলি, যেহেতু প্রেজেন্ট, তো প্রেজেন্ট মানে কি? বর্তমান, অবশ্যই বর্তমান হতে হবে। আর কন্টিনিউয়াস মানে কি? চলমান, চলমান হতে হবে। টেন্স তো মানে হলো সময়, তাহলে সবটা মিলে কি বাংলা দাঁড়ালো? বর্তমান চলমান সময়, মানে বর্তমানে যেটা চলছে এরকম, বর্তমানে চলছে। যেমন ধরো, আমি এখন কি করাচ্ছি? এই মুহূর্তে আমি তোমাদের পড়াচ্ছি, তোমাদের পড়াচ্ছি, তার মানে আমি এই মুহূর্তে একটা কাজ করছি। এই মুহূর্তে এই যে পড়াচ্ছি, এটা কি এখন না? বর্তমান, তাই না? আবার এটা কিন্তু চলমানও আছে। তাহলে পড়াচ্ছি শব্দটা আমরা যদি বিশ্লেষণ করি, এই যে পড়াচ্ছি এই শব্দটা বিশ্লেষণ করলে এটার মধ্যে কিন্তু বর্তমানও আছে, চলমানও আছে। যেহেতু পড়াচ্ছি মানে এখন বোঝাচ্ছে, বর্তমান মানে কি? এখন, এখন এই যে যখন কথা বলছি তখন এখন, তাহলে এখন চলমান। তাহলে যে মানে ভার্বগুলো এখন চলমান, যে ভার্বগুলো এখন চলমান, তাহলে আমরা বলতে পারি যে ভার্বগুলো এখন, এই মুহূর্তে যখন কথা বলা হয়, যে ভার্বগুলো এখন চলমান আছে, এইগুলোকে নিয়ে আমরা তাহলে এখন আলোচনা করব। এখন চলমান আছে, তো এখন চলমান আছে, যদি কেউ ধরো এই মুহূর্তে ভাত খাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে খাচ্ছে, এটাও একটা চলমান, তাই না? কেউ ধরো কথার কথা ঘুমাচ্ছে, হ্যাঁ, তাহলে ঘুমাচ্ছে এটাও একটা চলমান, ঘুমাচ্ছে, খাচ্ছে। কেউ ধরো টেলিভিশন দেখছে, দেখছে, তাহলে এটাও চলমান, দেখছে, কেমন? তাহলে এই জাতীয় ভার্বগুলোকে আমরা বলতে পারি, এখানে যে ভার্ব লিখলাম খেয়াল করে দেখো, সবগুলোই কিন্তু ভার্বগুলো এখন চলমান, এরকম। সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতেছি, বর্তমানে যা হচ্ছে বা যা চলছে। আমরা আরও সহজ করে লিখতে পারি, যদি ধরো তোমরা সংজ্ঞা চাও, তাহলে আমরা লিখতে পারি যে বর্তমানে মানে এখন যা কিছু, মানে যা হচ্ছে, আমি সংক্ষেপে লিখলাম, হচ্ছে বা চলছে, বর্তমানে যা হচ্ছে বা চলছে, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা বর্তমান চলমান, ইংলিশে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এইটা একটু ভালো করে শেখার জন্য আমাদের জাস্ট একটু বুদ্ধিখালি খাটাতে হবে। সেটা হচ্ছে, ধরা যাক আমরা এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট পড়ার সময় কিছু ভার্ব দেখেছি আমরা, প্লে, তাই না? তারপরে ধরো রিড, এগুলো ভার্ব, কিন্তু ভার্ব নিয়ে যেহেতু টেন্স, সুতরাং আমরা তো ভার্বের মধ্যেই আলোচনাটা করব। প্লে, রিড, কিংবা ধরো টিচ, এই যে ভার্ব, এই ভার্বগুলোকে আমরা যদি চলমান বানাতে চাই, তাহলে আমাদের নতুন তিনটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে আর। এই তিনটা, এগুলোকে সংক্ষেপে বি ভার্ব বলা হয়।
অ্যাম ইজ আর। হ্যাঁ, মানে বি ভার্বের অ্যাম ইজ আর আর 3টা অংশ। তো এই 3টা থাকতে হবে, দিতে হবে। তার সাথে এই যে প্লে ভার্বটা দেখতেছো, এই প্লে ভার্বের আইএনজি যুক্ত করতে হবে। তার মানে অ্যাম ইজ আর, হয় অ্যাম দিবে অথবা ইজ দিবে অথবা আর দিবে, তারপরে প্লে দিবে, তারপরে আইএনজি দিবে। তো সবগুলো যদি আমি সংক্ষেপে লিখি, ধরা যাক একটা অ্যাম নিলাম, ওখান থেকে যে কোনো একটা নিলেই হবে। অ্যাম, তারপরে হচ্ছে প্লের সাথে আইএনজি করে দিলাম, প্লেইং, এরকম হয়ে যাবে। মানে অ্যাম প্লেইং হয়ে যাবে, কিংবা ধরো ইজ প্লেইং হয়ে যাবে, ইজ প্লেইং এরকম হবে, অথবা আর প্লেইং হয়ে যাবে। সবগুলো কিন্তু একই রকমই, খেয়াল করে দেখো। আমি সেই জন্যই লিখলাম, একই রকম দেখতে মনে হয় দেখেই। তো পার্থক্যটা কোথায় আসলে? শুধু এই জায়গাটায়, অ্যামের জায়গায় পার্থক্য, ইজের জায়গায় পার্থক্য, আর এর জায়গায় পার্থক্য। বাকি কিন্তু বাকি যে অংশটা প্লেইং, এখানেও প্লেইং, খেয়াল করো এখানেও প্লেইং, মানে আইএনজি কিন্তু সবগুলোতেই আছে, বাট সামনে আবার অ্যাম ইজ আর এরাও আছে। এখন এই যে ভার্ব যেটা আমি লিখলাম এখানে, দেখতে পাচ্ছ যে ভার্বটা আমি এখানে লিখলাম, এটা একটু তোমাদের আমি একটু হাইলাইট করে দিতে চাই। একটু হাইলাইট করার দরকার আসলে। প্রথমে আমরা কিন্তু এখানে দেখেছিলাম এইটা, মানে প্লে, রিড, এই জিনিসগুলো দেখেছিলাম। কেমন? প্রথম দিকে আমি এইটা দিয়ে একটু করে দিই, সুবিধা হবে। হ্যাঁ, প্লে, রিড, টিচ, এটা হলো ভার্ব, কিন্তু ভার্ব ভার্ব এরকম অসংখ্য ভার্ব আছে। তো এই ভার্বগুলো আমরা পরবর্তীতে কি করেছি দেখো, এই ভার্বগুলো আমরা এখানে নিয়ে আসলাম এরকম, অ্যাম এবং প্লেইং, এখানে আনলাম ইজ এবং প্লেইং, এখানে আনলাম আর এবং প্লেইং। একটু মার্ক করে দিলাম যাতে তোমার মাথায় আসলে ঢুকে যায়। এইভাবে এটা কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়ে গেল। মানে এইখানে যেগুলো লিখেছি আমি, এগুলো কিন্তু সবগুলোর অর্থই হচ্ছে, আমি একটু লিখব, আমি এটা লিখতে চাইনি। আচ্ছা, তো এইখানে দেখো চলছে, এগুলো কিন্তু সবই হলো চলছে, এগুলো এখন চলছে, এই অর্থ প্রকাশ করতেছে, কিন্তু সবগুলা চলছে। এখন কি চলছে? খেলা চলছে, এরকম। অ্যাম প্লেইং, তো অ্যাম প্লেইং দিয়ে আমি একটা বাক্য লিখে তোমাদের দেখাই। ধরো আমি যদি লিখি আই অ্যাম, অ্যাম তো দেওয়াই লাগবে এবং প্লেইংও দেওয়া লাগবে, শুধু প্লেইং কিন্তু নয়, খেয়াল রাখিও। অ্যাম এবং প্লেইং, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। অ্যাম এবং প্লেইং, এই যে এইটা মিলে কিন্তু, আমি লাল করে দিই, সাদা বোঝা যাচ্ছে না। অ্যাম এবং প্লেইং মিলে কিন্তু কি হবে? অ্যাম প্লেইং মানে কি দাঁড়াবে এখানে? আমি, অ্যাম প্লেইংয়ের বাংলা হচ্ছে আমি খেলছি, এটা কিন্তু বাংলা এরকম হবে, আমি খেলছি। তো আই মানে আমি, আর অ্যাম প্লেইং মানে খেলছি। শুধু প্লেইং কিন্তু নয়, আবারও বলছি, শুধু প্লেইং ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। শুধু প্লেইং না, শুধু প্লেইং নয়, মানে শুধু ভার্ব প্লাস আইএনজি কিন্তু নয়, এটা কিন্তু সবসময় মনে রাখবা, কাটা যাবে। এটার অর্থ কিন্তু চলমান নয়। তাহলে চলমান করতে গেলে আবারও বলি, এই যে অ্যাম প্লেইং, ইজ প্লেইং, আর প্লেইং, এইটা তোমাকে ইউজ করতে হবে। তার মানে এটা একটা বানানো ভার্ব। আর এই প্লেইংগুলো কোত্থেকে আসছিল? প্লে থেকে আসছে। ব্যাপারটা কিন্তু এই রকম। এখন আমি এটার একটা সুন্দর স্ট্রাকচার বানিয়ে দিই। যেমন ধরো, প্রথমে হচ্ছে একটা বাক্য লিখতে গেলে আমাদের সাবজেক্ট দিতে হয়, তাই না? প্লাস এরপরে তোমাকে অবশ্যই অ্যাম অথবা ইজ অথবা আর, কেমন? তারপর কিন্তু একটা ভার্ব দিতে হবে, তারপর এটার সাথে আবার আইএনজি দিতে হবে, তারপরে বাকি অংশ যেটাকে আমরা বলে থাকি এক্সটেনশন, এটা বাকি, এটা 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 তোমার যা খুশি তুমি সেটা দিতে পারো, এটা তোমার কেউ না করে নাই। কেমন? তার মানে স্ট্রাকচারটা কেমন দাঁড়ালো দেখো। আমরা এইভাবে বলতে পারি পুরো জিনিসটা। আহা, এই কালি দিলে তো ভালো লাগবে না, আমি এইটা দিয়ে দিই। মানে সাবজেক্ট, তারপরে অ্যাম, তারপরে ইজ, তারপরে আর, তারপরে ভার্বের সাথে আইএনজি,
এইগুলো মিলেই কিন্তু একটা কি তৈরি হয়, কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়। অর্থাৎ এখন অ্যাম কার সাথে, ইজ কার সাথে, আর সেটা আমি আসতেছি একটু পরে আসতেছি। অর্থাৎ আমার কথা অ্যাম, ইজ, আর এটা তোমাকে দিতেই হবে। এটাকে সংক্ষেপে বলা হয় বি ভার্ব। তারপরে এই পাশে ভার্বের সাথে আইএনজি, এটা তোমাকে দিতেই হবে। এটা মাথায় ঢোকাও, কখনোই শুধু আইএনজি দিয়ে বাক্যটা কিন্তু হবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখন যদি তোমাকে কেউ বলে যে আমি খাচ্ছি, ধরা যাক কেউ একটা বাক্য লিখতে চাচ্ছে, আমি খাচ্ছি, তাই তো আমি ইংলিশে কীভাবে লিখবো আমি খাচ্ছি? খুবই সোজা, আমরা আমির ইংরেজি দুনিয়ার সব জায়গাতেই আই থাকবে। এখন এই যে খাচ্ছি, এইটার প্রথমে চিন্তা করতে হবে এটা কোথায় থেকে আসছে। এটা ইট থেকে আসছে, ভার্বটা হলো ইট। এটা প্রথমে তুমি চিন্তা করবা। এখন চিন্তা করবা হচ্ছে যে খাচ্ছি শব্দটা তো চলমান, এটা তো চলমান, বর্তমানে চলমান, মানে চলছে এখন চলমান। এটা কখন চলমান? এটা কিন্তু বর্তমানে। তো বর্তমানে চলমান যদি কোনো অর্থ তোমার মাথায় আসে, বর্তমানে চলছে, তাহলে সাথে সাথে তোমার মাথায় আসতে হবে বি ভার্ব দিতে হবে, এবং এই যে ইট ভার্ব, এটার সাথে আইএনজি দিতে হবে, অবশ্যই দিতে হবে। বর্তমান চলমান মাথায় আসলে তোমাকে এটা করতেই হবে। যে কোনো বাক্য, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমাচ্ছি, আমি আমি কি গরিবদের সাহায্য করছি, মানে যখন তুমি সাহায্য করতেছো সেই মিনিংটা এরকম। আমি সাঁতার কাটছি, যত বর্তমান চলমান সবই কিন্তু এরকম বি ভার্ব থাকতে হবে এবং এরকম ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে টেকনিক। তো স্ট্রাকচারটাও আমরা দেখে ফেললাম, টেকনিকটাও দেখে ফেললাম। এবার আমরা একটু ফানি জিনিস দেখি। মানে তোমার বাংলায় সাধারণত বাংলা যে ভার্ব, এটাকে বলা হয় ক্রিয়া। তো বাংলা ক্রিয়া যেটা থাকে, যেমন আমি সে যাচ্ছে, ধরো সে কোথাও যাচ্ছে, তো আমি সংক্ষেপে লিখি সে যাচ্ছে। এই যে যাচ্ছে কথাটা, হ্যাঁ, এটাই কিন্তু তোমার একটা ক্রিয়া। এই যে যাচ্ছে, সে যাচ্ছে, তাহলে যাচ্ছে এখানে কি? যাচ্ছে কিন্তু একটা ভার্ব, কেমন? এটা কিন্তু একটা ভার্ব, বাংলা ভার্ব, যাচ্ছে। তাহলে যাচ্ছে, একইভাবে তুমি বলতে পারো খাচ্ছে, খেয়াল করো, খাচ্ছে। তুমি বলতে পারো ঘুমাচ্ছে, হ্যাঁ। তাহলে এইগুলা কিন্তু বাংলার ক্রিয়া শেষে থাকে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, এই টাইপের আর কি। বাট বর্তমান চলমান হতে হবে। শুধু তো আর যাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে দিয়ে আমরা শিখবো না, আমরা দেখব বর্তমানে চলছে কিনা। আবারও বলি, বর্তমানে চলছে কিনা সেটা। বর্তমানে, আবারও বলে দিই, এটা মনে রাখলেই হবে, বর্তমানে চলমান। তোমাকে এটাই খেয়াল করতে হবে, আর কিছুই লাগবে না, বর্তমানে চলমান। তাহলে তুমি কি করবা? অবশ্যই বি ভার্ব, এই যে আমি যারা আর কি, সেইটা, তারপরে ভার্ব, তারপর আইএনজি, দেখবা হয়ে যাবে এটা। ব্যাস হয়ে গেল, এর বাইরে কিছুই না। এইবার আমরা পরের ধাপে যেতে চাই। যেহেতু বাক্যগুলো আমরা লেখার সময় এর আগেও দেখেছি, যে কোনো বাক্য হাবাচক বাক্য থাকে সাধারণত ইংলিশে আমরা বলে থাকি অ্যাফার্মেটিভ। বানানটা দেখো, এই ডাবল এফ আই আর, অ্যাফার্মেটিভ, MATIVE। তো অ্যাফার্মেটিভ মানে যে বাক্যটার মধ্যে না থাকে না, সেটাকে বলে অ্যাফার্মেটিভ বাক্য। তো অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করার সময় তোমাকে সাবজেক্ট দিতে হবে অবশ্যই, তারপর অ্যাম, ইজ, আর, তাই না? অ্যাম, ইজ, আর যেটা দিতে চাও, সবগুলো নয় কিন্তু, যেটা দিতে চাও অ্যাম, ইজ, আর দিতে হবে। তারপরে তো ভার্বের সাথে অবশ্যই আইএনজি থাকবে। এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ। যেমন ধরো আমরা লিখতে পারি শি ইজ রিডিং বুকস। শি ইজ রিডিং বুকস, এটাকে কিন্তু বলা হয় অ্যাফার্মেটিভ বাক্য, সে বই পড়ছে। নাম্বার 2তে আমরা বলতে পারি নেগেটিভ বাক্য। নেগেটিভ কীভাবে হয়? নেগেটিভ মানে যে বাক্যের মধ্যে না থাকে, সব একই থাকবে, খালি না, নটটা যুক্ত করতে হবে। সেই নটটা বসানোর নিয়ম হলো, আমি দেখাই, সাবজেক্ট শর্টকাট এস লিখলাম, তারপর তো
যথারীতি এম বা ইস বা আর, এগুলো কে কোথায় বসবে আমি দেখাচ্ছি। এর সাথে কিন্তু নট দিতে হবে। মানে নটটা হলো, আমি একটু মার্ক করে দিই এই জায়গাটা, এই নটটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে কোথায়, এম ইজ আর এর পরে, এই এম ইজ আর এর পর নট দিতে হবে, কেমন? তারপর আবার কি করবা, তারপর যথারীতি বাকি যে বিষয়গুলো আছে, অবশ্যই ভার্ব, অবশ্যই তার সাথে আইএনজি। একটা উদাহরণ আমরা লিখতে পারি, শি ইজ রিডিং বুকস, ধরো এটাই আমরা লিখি, সহজ হবে। শি, তারপরে ইজ দিলাম, তারপরে নট দিলাম, তারপরে হচ্ছে রিডিং বুকস। সব একই থাকবে, কিন্তু কোনো পরিবর্তন নাই, শুধু নটটা আমরা বসানো শিখব। শি ইজ রিডিং বুকস মানে সে বই পড়ছে না, এর আগের বাক্য ছিল পড়ছে, এবার হলো পড়ছে না, সব এক, কোথাও কোনো চেঞ্জ নাই, শুধু নটটা আমরা এই জায়গাটাতে দিব, খেয়াল রাখতে হবে। এই এতটুকুই। এখন যদি ধরো এই বাক্যটা তুমি এখন নেগেটিভ দেখলাম, আমরা মনে করতেছো তুমি আমি এটা ইন্ট্রোগেটিভ বানাবো, কথার কথা, কোনো ব্যাপারই না। ইন্ট্রোগেটিভ করার সময় তোমাকে জাস্ট খালি খেয়াল রাখতে হবে, এই যে বি ভার্ব, অর্থাৎ এই যে এম অথবা ইস অথবা আর, এরা কিন্তু সামনে চলে আসবে। তারপর এর সাথে হচ্ছে আমাদের আসবে হচ্ছে, তো এইটা আসলে অ্যামিজার প্লাস, তারপরে হচ্ছে যথারীতি আমরা সাবজেক্টটা দিব প্রশ্নবোধক বাক্য যখন তৈরি করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। তারপর যথারীতি সাবজেক্টের পর যেটা থাকে ভার্ব, তারপর আইএনজি, তারপর এক্সটেনশন যদি থাকে থাকলো, মানে বাকি অংশ, এক্সটেনশন বাকি অংশ, এবং তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। মোটামুটি এই হচ্ছে মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা এভাবে তৈরি হয়। আর এরপর হচ্ছে উদাহরণ একটা লিখে দিই, তাই না? উদাহরণ দিলে ভালো হয়। তো শি ইজ নট রিডিং বুকস, এইটারই যদি আমরা একটা বাক্য তৈরি করি, তাহলে হবে যেমন ইজটা সামনে আসবে, অবশ্যই আইটা বড় হাতের দিবা, ইজ শি এরকম চলে হবে, ইজ শি, ইজ শি, ইজ শি, তারপরে কি হবে যথারীতি ইজ শি, ভার্ব দিতে হবে আমাদের রিডিং, ইজ শি রিডিং বুকস, ইজ শি রিডিং বুকস, ইজ শি রিডিং বুকস, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, সে কি বই পড়ছে, এরকম আর কি। ফাইনালি যেটা হতে পারে সেটা হলো যে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুটো একসাথে, এটা একটু ভালো করে খেয়াল করো। নেগেটিভ প্লাস মানে বাক্যটা না বোধকও থাকবে, আবার প্রশ্নবোধকও থাকবে, ইন্ট্রোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ দুটো একসঙ্গে। তো নেগেটিভ ইন্ট্রোগেটিভ যখন থাকবে দুটো একসাথে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, তখন বাক্যগুলোতে যেটা হয় সেটা হলো সাধারণত শুরুতেই আমরা ইন্ট্রোগেটিভটা বানাই ফেলবো। যেমন ধরো আমরা লিখব এরকম, যদি ওই বাক্যটাই লিখি ইজ, এবং ইজ সংক্ষেপে বলা হয় ইজেন্ট বা ইজ নটও দিতে পারো, ইজেন্ট, তারপরে কি থাকবে প্রশ্নবোধক নেগেটিভ, তারপরে সাবজেক্ট থাকবে শি বা হি যেটাই তুমি দাও, তারপর তো অবশ্যই ভার্ব, তারপরে আইএনজি এবং প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে চারটা স্ট্রাকচার নর্মালি আমরা ইউজ করে থাকি বাক্যগুলোতে। তো এটা অবশ্যই মাথায় রাখবে। এরপর যেটা হয়তো অনেকেই চিন্তা করতেছো যে এই যে বি ভার্ব যেগুলো আমি এতক্ষণ পড়ালাম, অর্থাৎ বি ভার্ব, এই যে বি ভার্ব, এই বি ভার্বগুলো যেটা আমি এতক্ষণ পড়ালাম বি ভার্বস, তো এই বি ভার্বসের মধ্যে খেয়াল রাখবে যে এই যে অ্যাম কিন্তু সমান সমান শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আই অ্যাম টিচার, আই অ্যাম আ টিচার, তার মানে ব্যবহার হচ্ছে অ্যাম আয়ের সাথে, আর কারোর সাথেই অ্যাম ব্যবহার হয় না, এটা ফিক্সড একটাই ব্যবহার দুনিয়াতে, ব্যাপারটা এরকম। তারপরে ধরো ইজ, ইজ ব্যবহার হয় আমরা জানি, অবশ্যই তোমাদের মনে আছে কি না, হি
শি এবং ইট, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়ার সময় পড়েছিলাম, হি শি ইট, এই 3 রকমের যেগুলা। তো হি শি ইট মানে কিন্তু হি সমান কোনো ব্যক্তিও হতে পারে, কুতুব হতে পারে, আবার শি সমান কিন্তু বিলকিস হতে পারে, কেমন? আবার ইট সমান কোনো ইতরবাচক প্রাণী হতে পারে, ধরো এ ডগ। তো এ ডগ মানে কিন্তু ইটই বলা যায়, তাই না? আবার বিলকিস মানে কিন্তু শি বলা যায়, আবার কুতুব মানে কিন্তু হি বলা যায়। তো সাধারণত এইগুলোর সাথেই ইজ বসে, এই জাতীয় যত আছে দুনিয়াতে, এটা মাথায় রাখতে হবে। এর বাইরে কিন্তু ইজ বসবে না। আবার যেটা আর বসে, অর্থাৎ আর আমরা যদি ইউজ করি, আর সমান সমান আমরা বলতে পারি, আর আমরা দিতে পারি যে এই হি শি ইট বাদ দিয়ে, মানে এই কয়টা বাদ দিয়ে যেগুলো আছে, যেমন উই আমরা আর বলতে পারি, ইউ আমরা আর বলতে পারি, উই আর, ইউ আর, আমরা দে এটাকেও আর বলতে পারি। তো উই, ইউ, দে এগুলোর সঙ্গে আমরা আর ইউজ করব। ব্যাপারটা কিন্তু ফাইনাল। ব্যাস হয়ে গেল। এই হলো এতক্ষণ যেগুলো আমি পড়ালাম, এগুলো হচ্ছে কমন কিছু বিষয়। হ্যাঁ, একেবারেই। এরপর যে ক্লাসটা আমরা নেব আসলে, সেই ক্লাসটা হবে সেকেন্ড ক্লাস। ওইটা কিন্তু আরও দারুণ দারুণ জিনিস আমরা শিখব। থ্যাংক ইউ ভেরি মাচ।